শিক্ষার্থী বন্ধুরা, মাইলস্টোন কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন পাঠদান কার্যক্রমে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নুরুজ্জামান আল ইমরান, প্রভাষক, বাংলা বিভাগ, মাইলস্টোন কলেজ। শিক্ষার্থী বন্ধুরা, আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর বাংলা প্রথম পত্র বিষয়ের একটি পদ্য, কবিতা, ছবি কবিতা নিয়ে আলোচনা করব। তোমরা ইতোমধ্যে এই কবিতাটির এই ক্লাসের প্রথম অংশটি দেখে ফেলেছ। আজকে দ্বিতীয় অংশে তোমাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই ক্লাসে আমরা এই ছবি কবিতা থেকে যে যে বিষয়গুলো থেকে সৃজনশীল প্রশ্ন হতে পারে সেই বিষয়গুলো তুলে ধরবার চেষ্টা করব। সেই সাথে সাথে একটি নমুনা সৃজনশীল প্রশ্ন তোমাদের সামনে আলোচনা করব এবং কিছু গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন, সেই সাথে সাথে কিছু অনুধাবন প্রশ্ন ও তার জ্ঞানমূলক অংশের উত্তর কি হতে পারে সে বিষয়গুলো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। শিক্ষার্থী বন্ধুরা, এই ক্লাসটি ভালোভাবে বুঝবার জন্য তোমাদের অবশ্যই কিন্তু আমাদের যে এই ছবি কবিতা থেকে যে প্রথম যে ক্লাসটি তোমাদের সামনে তুলে ধরা হয়েছিল সেটি কিন্তু অবশ্যই দেখে আসতে হবে। ক্লাসের প্রথমেই আমরা এই ছবি কবিতা থেকে কোন বিষয়গুলোকে কেন্দ্র করে সৃজনশীল প্রশ্ন হতে পারে সেই বিষয়গুলো তোমাদের সামনে উপস্থাপন করবার চেষ্টা করছি। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য। শিক্ষার্থী বন্ধুরা, এই ছবি কবিতা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত এই বাংলাদেশের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের কথাই বলা হয়েছে। অর্থাৎ এই যুদ্ধ বিধ্বস্ত সদ্য স্বাধীন এই দেশের যে প্রকৃতিগত যে সৌন্দর্য, প্রাকৃতিক যে আবহ, সেটিই কিন্তু মূলত কবি এই কবিতায় প্রকাশ করতে চেয়েছেন। সুতরাং এই বাংলাদেশের ছবির মতো বাংলাদেশের যে প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে সেটি নিয়ে কিন্তু অবশ্যই সৃজনশীল প্রশ্ন হতে পারে। দ্বিতীয়ত, এই ছবি কবিতায় যে বিষয়টি কবি আলোচনা করতে চেয়েছেন সেটি হচ্ছে যে প্রাকৃতিক ও কৃত্রিম সৌন্দর্যের যে একটি তুলনামূলক পার্থক্য, সেটিও কিন্তু এই কবিতায় খুব স্পষ্টভাবে উপস্থিত হয়েছে। কীরকম বিষয়টি? প্রকৃতি তার আপন খেয়ালে নিখুঁতভাবে যে ছবি আঁকেন বা যে ছবি প্রকৃতির মধ্যে ফুটিয়ে তোলে, অন্যদিকে কৃত্রিমভাবে যে সৌন্দর্য তৈরি করা হয়, দুটোর মধ্যে কিন্তু অবশ্যই পার্থক্য রয়েছে। সেটি কীরকম? যেমন প্রকৃতির যে সৌন্দর্য, প্রকৃতির যে আলো বাতাস, গাছ, পাখি বা এই যে দৃশ্যবস্তু রয়েছে, সেগুলো কিন্তু প্রকৃতি আপন খেয়ালে প্রাকৃতিক সৌন্দর্যের সম্পূর্ণতা দিয়ে সেই ছবি কিন্তু এঁকে থাকেন। সেই সাথে সাথে এই প্রকৃতিগত সৌন্দর্যের মধ্যে রয়েছে এক ধরনের সজীবতা, এক ধরনের মুগ্ধতা, এক ধরনের ভালো লাগা, এক ধরনের নান্দনিকতা কিন্তু এই প্রকৃতি প্রদত্ত সৌন্দর্যের মধ্যে আমরা দেখতে পাই। অপরদিকে যে সৌন্দর্যগুলো কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে সেই সৌন্দর্যগুলোর মধ্যে যান্ত্রিকতার একটা রেশ থেকে যায়। সেই সাথে সাথে এই সৌন্দর্যগুলো উপভোগ্য হলেও এর মধ্যে কিন্তু নান্দনিকতা বা মুগ্ধতার অভাব রয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, এই কৃত্রিমভাবে যে সৌন্দর্য তৈরি করা হয় সেগুলো কিন্তু বিলাসিতার বিষয়বস্তু, কিন্তু প্রকৃতিগতভাবে যে আনন্দ, প্রকৃতি দেখে, প্রকৃতির সৌন্দর্য দেখে যে মুগ্ধতা, যে সজীবতা আমরা উপভোগ করি, সেটি কিন্তু এই কৃত্রিম সৌন্দর্যের মধ্যে আমরা খুঁজে পাই না। কবি এই ছবি কবিতায় বিভিন্ন শহরের কথা বলেছেন। তোমরা জানো ডাল্লাস, মেমফিস কিংবা ক্যালিফোর্নিয়ার শহরের যে উদাহরণ কবি এখানে এনেছেন, সেখানে আমরা দেখতে পাই এগুলো হচ্ছে কৃত্রিমভাবে সাজানো এক ধরনের সৌন্দর্য। অপরপক্ষে এই যে বাংলাদেশের কথা বলা হয়েছে, এই যে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের কথা বলা হয়েছে, এটি কিন্তু সম্পূর্ণরূপে অকৃত্রিম এবং এই সৌন্দর্যের মধ্যে যে মুগ্ধতা, যে নান্দনিকতা রয়েছে, সেটি কিন্তু আমরা কখনোই এই কৃত্রিম সৌন্দর্যের মধ্যে খুঁজে পাবো না। সুতরাং এই প্রকৃতি প্রদত্ত সৌন্দর্য এবং কৃত্রিম সৌন্দর্যকে বিশ্লেষণ করে বা তুলনা করে কিন্তু একটি সৃজনশীল প্রশ্ন হতেই পারে। শিক্ষার্থী বন্ধুরা, এই পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি প্রকৃতি ও মানুষের তৈরি শিল্পকর্মের মধ্যে একটা পার্থক্য। শিক্ষার্থী বন্ধুরা, প্রকৃতিও কিন্তু শিল্প তৈরি করে। সেটি কিভাবে? তার নিজস্ব রং,
নিজস্ব খেয়াল বা নিজস্ব যে সৌন্দর্য রয়েছে সেটি দিয়ে কিন্তু এই পৃথিবী নামক ছবিটাকে বা এই বাংলাদেশ নামক ছবিটাকে প্রকৃতি কিন্তু তার আপন খেয়ালে সাজিয়ে থাকেন। সেখানে যে রঙের ব্যবহার করা হয়, সেখানে যে চিত্ররূপময় যে বিষয়ের ব্যবহার করা হয়, সেগুলো কিন্তু সম্পূর্ণরূপে অকৃত্রিম এবং প্রকৃতি প্রদত্ত সম্পদ এগুলো। অন্যদিকে মানুষ যে শিল্পকর্ম তৈরি করে সেগুলো কিন্তু এই প্রকৃতি থেকে এক ধরনের অনুকরণ, অর্থাৎ এই যে মানুষের হাতে তৈরি যে শিল্পকর্ম সেগুলো কিন্তু এই প্রকৃতির রূপ, বৈচিত্র্য, প্রকৃতির রং, প্রকৃতির আলো বাতাসকে কেন্দ্র করেই কিন্তু তারা শিল্পকর্মগুলো সাজিয়ে থাকেন। শিক্ষার্থী বন্ধুরা, এই ছবি কবিতায় আমরা দেখতে পাচ্ছি এই বাংলাদেশের প্রকৃতিগত সৌন্দর্যকে তুলনা করতে তিনি কিন্তু বিখ্যাত চিত্রশিল্পী ভ্যান গগের কথা তুলে এনেছেন। এই ভ্যান গগ পৃথিবী বিখ্যাত একজন চিত্রশিল্পী। তার শিল্পকর্ম দিয়ে তিনি কিন্তু সারা বিশ্বে এক ধরনের আলোড়ন তৈরি করেছেন। কিন্তু তার এই আলোড়িত শিল্পকর্মের মধ্যেও আমরা লক্ষ্য করি তিনি এই আকাশের নীলিমার নীল তিনি সংগ্রহ করেছেন, পাশাপাশি শস্যের যে রং সেগুলো তিনি সংগ্রহ করে শিল্পকর্ম তৈরি করেছেন। সুতরাং আমরা কি বুঝতে পারছি যে প্রকৃতি প্রদত্ত যে শিল্পকর্ম, প্রকৃতির হাতে তৈরি যে শিল্পকর্ম সেগুলো সম্পূর্ণ অকৃত্রিম। অন্যদিকে মানুষ যে শিল্পকর্ম তৈরি করে সেগুলো এই প্রকৃতির কাছ থেকে নিয়েই এক ধরনের অনুকরণ তৈরি করে তারা শিল্পকর্ম তৈরি করে। সুতরাং প্রকৃতি প্রদত্ত সেই শিল্পকর্ম সেটি হয় অনেক বেশি গাঢ় এবং অনেক বেশি গভীর। আশা করি তোমরা এই প্রকৃতির হাতে তৈরি এবং মানুষের হাতে তৈরি শিল্পকর্ম এবং শিল্পকর্মের পার্থক্যটা বুঝতে পেরেছ। সুতরাং এই বিষয়টিকে কেন্দ্র করেও কিন্তু একটি সৃজনশীল প্রশ্ন হতেই পারে। শিক্ষার্থী বন্ধুরা, যে বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্ব নিয়ে জানবার চেষ্টা করব সেটি হচ্ছে কবির, এই ছবি কবিতার কবির গভীর দেশপ্রেমের অনুরাগ। আমরা দেখি এই কবিতায় কবি এই দেশটাকে, এই যুদ্ধ বিধ্বস্ত সদ্য স্বাধীন হওয়া দেশটাকে একটি শিল্পীর হাতে তৈরি ছবির সঙ্গে তুলনা করেছেন। সেই সাথে সাথে তিনি সারা বিশ্বের পর্যটকদের আহ্বান জানিয়েছেন এই ছবির মতো সৌন্দর্য দেখে যাওয়ার জন্য, এবং নিজেকে একজন এই দেশের সৌন্দর্যের, প্রাকৃতিক সৌন্দর্যের একজন রিপ্রেজেন্টেটিভ বা অন্যতম প্রতিনিধি হিসেবে চিন্তা করে তিনি সারা বিশ্বের বাজারে এই বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের বিপণন করছেন। তিনি এই বাংলাদেশের সৌন্দর্যকে সারা বিশ্বের মানুষের কাছে তিনি ছড়িয়ে দিতে চেয়েছেন। এই যে নিজের দেশকে নিয়ে এত সুন্দর করে চিন্তা করা, নিজের দেশকে সারা বিশ্বের সামনে তুলে ধরা, নিজের দেশের সৌন্দর্যকে সবার উপরে স্থাপন করা, এগুলোই কিন্তু গভীর দেশপ্রেমের পরিচায়ক। সুতরাং আমরা এই ছবি কবিতা থেকে কিন্তু কবির সুগভীর দেশপ্রেমের বিষয়টিও কিন্তু আমরা বুঝতে পারি। সুতরাং এই যে দেশের প্রতি ভালোবাসা বা দেশের প্রতি যে অনুরাগ, সেটি নিয়েও কিন্তু সৃজনশীল প্রশ্ন হতে পারে। শিক্ষার্থী বন্ধুরা, এই পর্যায়ে আমরা দেখব স্বাধীন বাংলাদেশ বিনির্মাণে মুক্তিযোদ্ধাদের অবদান ও আত্মত্যাগ। এটিও কিন্তু এই কবিতার মাধ্যমে কবি তোমাদের সামনে তুলে ধরেছেন। সেটি কীরকম? এই যে বাংলাদেশ স্বাধীন হয়েছে, পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত হয়েছে, মুক্ত স্বাধীনভাবে আমরা বাস করছি, এর পেছনে অবদান কাদের? তোমরা সকলেই জানো 30 লক্ষ শহীদের আত্মত্যাগের বিনিময়ে কিন্তু এই বাংলাদেশ স্বাধীন হয়েছে। এখন আমরা স্বাধীন সার্বভৌম দেশের নাগরিক। কিন্তু এই নিজেদেরকে স্বাধীন হিসেবে পরিচয় করে তুলবার জন্য এই মুক্তিযোদ্ধা এবং এই মুক্তিযোদ্ধাদের নেতৃত্বে যিনি ছিলেন সেই মহামানব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এবং তার নেতৃত্বে যে আন্দোলন সংগ্রাম সংগঠিত হয়েছিল 1971 সালে, এবং 30 লক্ষ তাজা প্রাণের বিনিময়ে যে স্বাধীনতা আমরা অর্জন করেছি, সেটিও কিন্তু এই ছবি কবিতার একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। সুতরাং এই মুক্তিযোদ্ধাদের যে অবদান, তাদের যে আত্মত্যাগ, সেটিকে কেন্দ্র করেও কিন্তু সৃজনশীল প্রশ্ন হতে পারে। শিক্ষার্থী বন্ধুরা, সর্বশেষ যে বিষয়টি আমি তোমাদের সামনে তুলে ধরতে চাচ্ছি সেটি হচ্ছে যে এই যে মুক্তিযোদ্ধাদের আত্মদান, আত্মত্যাগ যে বিষয়টি আমরা দেখলাম, এই বিষয় থেকে পরবর্তী প্রজন্ম অর্থাৎ আমাদের প্রজন্ম কি শিক্ষা নিব, বা আমরা যে এই স্বাধীন হওয়া, সদ্য স্বাধীন হওয়া দেশটাকে সাজাবো বা নতুন করে গড়ে তুলব,
এই নতুন করে গড়ে তুলবার পেছনে আমরা অনুপ্রেরণা হিসেবে কি পাবো। সেক্ষেত্রে কবি বলতে চেয়েছেন যে এই যে 30 লক্ষ শহীদ, তাদের যে আত্মদান আত্মত্যাগ, সেটিই কিন্তু আমাদের জন্য একটা বড় সাজেশন। তার মানে হচ্ছে যে এই আত্মদানকে আমরা অনুপ্রেরণা হিসেবে নিয়ে, উৎসাহ হিসেবে নিয়ে আমরা কিন্তু সামনের দিকে এই দেশটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। শিক্ষার্থী বন্ধুরা, ক্লাসের এই পর্যায়ে আমি একটি নমুনা সৃজনশীল প্রশ্ন এখানে দেখানোর চেষ্টা করছি। এই নমুনা সৃজনশীল প্রশ্ন থেকে আমরা কিভাবে উত্তর করতে পারি সে বিষয়ে কিছুটা আলোচনা করব। ছাত্রছাত্রী বন্ধুরা, তোমরা স্ক্রিনে একটি উদ্দীপক দেখতে পাচ্ছ। উদ্দীপকটা আমরা একটু আলোচনা করবার চেষ্টা করব। উদ্দীপকে বলা আছে, একটি নতুন হৃদয় পেয়েছি, জীবনের কোমল কম্পনকে ধরে রাখবার জন্য। এখানে যদিও কেউ নেই, তুমি নেই অথবা অন্য কেউ, কিন্তু আমার সব কিছু আছে। সময়ের অনেক গভীরে ডুব দিয়ে আমি আমার স্বদেশকে পেয়েছি। শিক্ষার্থী বন্ধুরা, একটি কবিতা এখানে উদ্দীপক হিসেবে তুলে ধরা হয়েছে। তোমাদের জন্য যে বিষয়টি উপদেশ হিসেবে থাকবে, বাংলা প্রথম পত্র উত্তর করবার সময় যে সৃজনশীল প্রশ্নগুলোতে যে উদ্দীপক তোমাদেরকে আমরা দিয়ে থাকি, সেই উদ্দীপকগুলোকে তোমরা অবশ্যই ভালোভাবে 2 থেকে 3 বার পাঠ করে নেবে। এতে করে এই উদ্দীপকের ভেতরে যে বিষয়বস্তু থাকে সেটি তো সম্পর্কে তোমাদের আইডিয়াটা বা সেই সম্পর্কে তোমাদের ধারণা আরও গভীর হবে। শিক্ষার্থী বন্ধুরা, নিচের দুটো লাইনকে যদি তোমরা ভালোভাবে লক্ষ্য করো তাহলেই বুঝে যাবে যে উদ্দীপকের যে কবিতাটি এখানে রয়েছে সেটি কিন্তু দেশপ্রেম অর্থাৎ দেশের প্রতি এই উদ্দীপকের কবির যে অনুরাগ রয়েছে সেটিই কিন্তু প্রকাশ করছে। এই উদ্দীপককে কেন্দ্র করে যে 4টি প্রশ্ন এখানে তুলে ধরা হয়েছে তোমরা একটু লক্ষ্য করে দেখো। প্রথম ক নাম্বার, মেমফিস নগরীটি কোন নদীর তীরে অবস্থিত? ইতোমধ্যে তোমরা জেনে গেছো, মেমফিস নগরীটি মিসিসিপি নদীর তীরে অবস্থিত। খ নাম্বার বা অনুধাবন যে প্রশ্নটি রয়েছে, বস্তুত শিল্প মানেই নকল নয় কি বলতে কবি কি বুঝিয়েছেন? তোমাদেরকে প্রথম ক্লাসে কিংবা আজকের আলোচনার মধ্য দিয়েও বোঝানোর চেষ্টা করেছি যে শিল্প মানে নকল বলতে কবি বোঝাতে চেয়েছেন যে মানুষ যে শিল্প তৈরি করে সেটি এই প্রকৃতি প্রদত্ত যে জীবন, যে ঘটনা আমাদের সামনে প্রবাহিত, সেগুলোরই এক ধরনের অনুকরণ করেই কিন্তু মানুষ শিল্পকর্ম তৈরি করে থাকেন। সুতরাং আমরা জ্ঞানমূলকটা কিভাবে লিখতে পারি? যেহেতু শিল্প জীবন ও ঘটনার অনুকরণ করে, তাই কবি শিল্পের এই অনুকরণ প্রিয় বৈশিষ্ট্য বোঝাতেই আলোচ্য উক্তিটি করেছেন। গ নাম্বার যে প্রশ্নটি রয়েছে, উদ্দীপকটি ছবি কবিতার সঙ্গে কিভাবে সাদৃশ্যপূর্ণ? শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ইতোমধ্যে উদ্দীপকটি পড়ে বুঝে গেছো যে এই উদ্দীপকের কবির ভেতরেও তিনি কিন্তু সব কিছুর বিনিময়ে তার বেঁচে থাকবার জন্য অনুপ্রেরণা হিসেবে তার স্বদেশকে তিনি আঁকড়ে ধরেছেন। এবং এই ছবি কবিতার মধ্যেও কিন্তু কবির সুগভীর দেশপ্রেম বা দেশের প্রতি অনুরাগ ফুটে উঠেছে। সুতরাং আমরা এই গ নাম্বার প্রশ্নের জ্ঞানমূলকটা কিভাবে লিখতে পারি? যে উদ্দীপকটি ছবি কবিতায় প্রকাশিত কবির গভীর স্বদেশ প্রেমের অনুরাগ প্রকাশের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। অর্থাৎ দুটো অংশেই, ছবি কবিতা কিংবা এই উদ্দীপক দুটো অংশেই কিন্তু কবির দুটো অংশের কবিরই কিন্তু তার দেশের প্রতি যে ভালো লাগা, যে ভালোবাসা, এক ধরনের অনুরাগ কাজ করেছে, সেটিই কিন্তু এখানে বলতে চেয়েছেন। এবং ছবি কবিতার প্রেক্ষাপট একরকম, কিন্তু এই কবিতার প্রেক্ষাপটটি ভিন্ন রকম। সেদিক থেকে আমরা দুটোকে অবশ্যই তুলনামূলক আলোচনা করে আমরা উত্তরটি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারব। দ্বিতীয়ত ঘ নাম্বার যে প্রশ্নটি এখানে রয়েছে, উদ্দীপক ও ছবি কবিতায় প্রতিফলিত স্বদেশপ্রীতি ভাবটি এক সূত্রে গাঁথা, মন্তব্যটি বিশ্লেষণ করো। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আগেই বলা হয়েছে যে ছবি কবিতা এবং উদ্দীপক দুটোই কিন্তু স্বদেশ প্রেমকেই বিভিন্নভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। সুতরাং আমরা এই অংশের জ্ঞানমূলকেও কিন্তু লিখতে পারি, উদ্দীপক ও ছবি কবিতায় প্রকাশিত স্বদেশের প্রতি গভীর প্রেমের ভাবটি অভিন্ন রূপ লাভ করেছে। তারপরে আমরা ব্যাখ্যায় গিয়ে বা বিভিন্ন অংশে আমরা এই ছবি কবিতায় কবি যে তার দেশপ্রেমের
যে অনুরাগ তিনি দেখিয়েছেন, দেশকে কিভাবে ভালোবেসেছেন, কিভাবে সারা বিশ্বের পর্যটকদের সামনে তিনি নিজের দেশকে ফুটিয়ে তুলতে চেয়েছেন, প্রকাশ করতে চেয়েছেন, কিংবা নিজের ভূমিকা কি, কবির নিজের ভূমিকা কি এই দেশকে বা এই দেশের ইতিহাসকে তিনি যেভাবে স্মরণ করিয়ে নিজের দেশের প্রতি যে শ্রদ্ধাবোধ, যে অনুরাগ দেখিয়েছেন, সেটি আমরা ছবি কবিতা থেকে পাই। অন্যদিকে উদ্দীপকে আমরা দেখি যে কবি সব কিছুর বিনিময়ে, অর্থাৎ সব কিছু হারিয়েও তিনি খুশি বা তিনি সুখী, কেননা তিনি তার স্বদেশকে পেয়েছেন। অর্থাৎ তিনি এই সব স্বদেশের মধ্যে গভীরভাবে আচ্ছন্ন হয়ে থাকতে চান এবং এই স্বদেশকেই তিনি সবার উপরে স্থান দিয়ে এই স্বদেশের প্রতি যে গভীর অনুরাগ তিনি প্রকাশ করেছেন, এই দুটি চেতনা কিন্তু এক সূত্রে গাথা। প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, ক্লাসের এই পর্যায়ে আমরা কিছু গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন এবং তার উত্তর তুলে ধরার চেষ্টা করব। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের প্রথম ক্লাস থেকেই লেখক পরিচিতি, শব্দার্থ, পাঠ পরিচিতি বা কবিতার ভেতর থেকে বিভিন্ন অংশে জ্ঞানমূলক বিষয়গুলো চিহ্নিত করে দেওয়ার চেষ্টা করেছি। আজকের ক্লাসে আমরা এই ভেতর থেকে, এই ছবি কবিতার ভেতর বাহির সব জায়গা থেকে কিছু গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরব। তোমরা অবশ্যই এই জ্ঞানমূলকগুলো ভালোভাবে আত্মস্থ করবার চেষ্টা করবে, কারণ বিভিন্ন পরীক্ষায় কিন্তু এমসিকিউ আকারে বা জ্ঞানমূলক প্রশ্ন হিসাবে কিন্তু এই প্রশ্নগুলো থাকতে পারে। শিক্ষার্থী বন্ধুরা, চলো দেখে নেওয়া যাক কি কি জ্ঞানমূলক তোমাদের সামনে তুলে ধরছি। প্রথমেই আছে, কবি তার দেশকে কিসের সঙ্গে তুলনা করেছেন? তোমরা জানো কবি তার দেশকে ছবির সঙ্গে তুলনা করেছেন। দ্বিতীয়ত, কবির দেশে তেমন কোনো কি নেই? কবি তার কবিতায় বলেছেন তেমন কোনো মনোহারী স্পট নেই, অর্থাৎ যে কৃত্রিম সৌন্দর্যের প্রতি মানুষের যে ব্যাকুলতা, সেরকম কোনো কৃত্রিম সৌন্দর্যের যে স্পট বা ভ্রমণবিলাসী জায়গা সেটি আমাদের দেশে নেই। ছবি কবিতায় উল্লিখিত মুদ্রাগুলোর নাম কি? আমরা জানি ছবি কবিতায় কবি 3টি আন্তর্জাতিক মুদ্রার নাম উল্লেখ করেছেন, সেগুলো হচ্ছে ডলার, মার্ক, তারপরে স্টার্লিং। এরপরে ছবি কবিতায় উল্লিখিত বিদেশি স্থানগুলোর নাম কি? তোমরা ইতোমধ্যে এটাও জেনে গেছো যে কবি 3টি গুরুত্বপূর্ণ শহরের কথা বলেছেন, যেমন ডাল্লাস, মেমফিস বা ক্যালিফোর্নিয়া। কবির মতে শিল্প মানে কি? তোমরা জানো কবির মতে শিল্প মানে হচ্ছে নকল। কবি কোন দপ্তরের প্রধান? কবি বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের পর্যটন দপ্তরের প্রধান। কবির জন্মভূমির সৌন্দর্য কোন শিল্পীর তত্ত্বাবধানে নির্মিত? আমরা উত্তর হিসেবে দিতে পারি কবির জন্মভূমির সৌন্দর্য খাঁটি আর্য বংশ সম্ভূত শিল্পীর কঠোর তত্ত্বাবধানে নির্মিত। কবিতায় কোন শিল্পীর নাম উল্লেখ আছে? তোমরা জানো বিখ্যাত চিত্রশিল্পী উইলিয়াম ভিনসেন্ট ভ্যান গগের নাম কিন্তু এই ছবি কবিতায় উল্লেখ রয়েছে। কবির মতে ভ্যান গগ কোথা থেকে সোনালী রং তুলে এনে ব্যবহার করতেন? তোমরা জানো শস্য থেকে সোনালী রং ব্যবহার করতেন তার বিভিন্ন চিত্রকর্মে। কবির দেশের ছবিতে কিসের ক্রমাগত ব্যবহার রয়েছে? আমরা জানি যে কবির যে দেশটিকে, বাংলাদেশকে যে ছবি হিসাবে তিনি চিন্তা করেছেন, সেই ছবিতে নরমুণ্ডের ক্রমাগত ব্যবহার। এই নরমুণ্ড বলতে স্বাধীনতার যুদ্ধে শহীদ হওয়া যে নৃশংস হত্যাকাণ্ডের শিকার এই 30 লক্ষ শহীদ, তাদের যে নিষ্প্রাণ দেহের যে কঙ্কাল, সেটির ক্রমাগত ব্যবহার রয়েছে। কবির মতে কিসের ভেতরে গভীর সাজেশন আছে? তোমরা জানো এই যে দেশের যে ছবি, এই ছবির মধ্যে যে ক্রমাগত নরমুণ্ডের ব্যবহার, তার মধ্যেই গভীর সাজেশন আছে। আর সেই সাজেশনটা কি? আমাদের অনুপ্রেরণা, অর্থাৎ এই শহীদের আত্মত্যাগকে অনুপ্রেরণা হিসেবে নিয়ে আমরা এই দেশটাকে সামনে এগিয়ে নিয়ে যাব। শিক্ষার্থী বন্ধুরা, অনেকগুলো জ্ঞানমূলক প্রশ্ন এখানে তুলে ধরবার চেষ্টা করেছি। প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, ক্লাসের এই পর্যায়ে আমি এই ছবি কবিতা থেকে কিছু গুরুত্বপূর্ণ অনুধাবন প্রশ্ন এবং সেই সাথে সাথে এই অনুধাবন প্রশ্নগুলোর জ্ঞানমূলক অংশের উত্তর তুলে ধরবার চেষ্টা করব। তার পূর্বে একটি কথা না বললেই নয়, সেটি হচ্ছে যে বিশেষ করে কবিতা অংশের আলাদা করে গুরুত্বপূর্ণ অনুধাবন হয় না, কেননা কবিতার প্রত্যেকটি লাইন, প্রত্যেকটি চরণের ভেতরেই কিন্তু ব্যাখ্যা বিশ্লেষণ থাকে। সুতরাং যে কোনো লাইন থেকেই কিন্তু
অনুধাবন প্রশ্ন হতে পারে। তোমরা যখন কবিতা অধ্যয়ন করবে তখন কিন্তু অবশ্যই প্রত্যেকটি শব্দ এবং প্রত্যেকটি চরণকে গুরুত্ব দিয়ে তোমরা অবশ্যই অধ্যয়ন করবে। তারপরেও সম্পূর্ণ কবিতা থেকে বেছে বেছে কিছু গুরুত্বপূর্ণ অনুধাবন তোমাদের সামনে তুলে ধরেছি। অবশ্যই ভালোভাবে অনুধাবনগুলো অনুশীলন করবে। প্রথমেই দেখতে পাচ্ছ, কবি তার দেশের প্রকৃতিকে অকৃত্রিম বলেছেন কেন? কারণ এই বাংলাদেশের সৌন্দর্য, বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য প্রাকৃতিক নিয়মে গড়ে উঠেছে বলে কবি তার দেশের প্রকৃতিকে অকৃত্রিম বলেছেন। দ্বিতীয়ত, কবি তার দেশকে ছবির সঙ্গে তুলনা করেছেন কেন? তার উত্তর হতে পারে, দেশের প্রাকৃতিক সৌন্দর্য ও দেশের প্রতি গভীর মমত্ব বোধ থেকেই কবি তার দেশকে ছবির সঙ্গে তুলনা করেছেন। এখনও অনেক জায়গায় রং কাঁচা বলতে কি বোঝাতে চেয়েছেন? স্বাধীনতা পরবর্তী যুদ্ধ বিধ্বস্ত দেশের পরিস্থিতি বোঝানোর জন্য কবি আলোচ্য উক্তিটি করেছেন। কবি তার কবিতায় ভ্যান গগের কথা উল্লেখ করেছেন কেন? কবি বিখ্যাত চিত্রশিল্পী ভিনসেন্ট উইলিয়াম ভ্যান গগের চিত্রের সঙ্গে এদেশের সৌন্দর্য তুলনা করতেই আসলে ভ্যান গগের প্রসঙ্গ নিয়ে এসেছেন। নরমণ্ডের ক্রমাগত ব্যবহার বলতে কবি কি বুঝিয়েছেন? স্বাধীনতা যুদ্ধে অগণিত শহীদের আত্মদানকে বোঝাতে কবি এই নরমণ্ডের ক্রমাগত ব্যবহার কথাটি উল্লেখ করেছেন। সর্বশেষ যে অনুধাবনটি তোমাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি সেটি হচ্ছে যে ওর ভেতরেও একটা গভীর সাজেশন আছে। ব্যাখ্যা করো। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো এই যে 30 লক্ষ শহীদের যে আত্মদান বা এই যে তাদের যে নিষ্প্রাণ দেহের কঙ্কাল আমাদের এই বাংলার ছবিকে সমৃদ্ধ করেছে। তো এই যে আত্মদান, এই যে শহীদের আত্মদান, আত্মত্যাগের যে প্রেরণা, যে চেতনা, সেটি কিন্তু ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সাজেশন। কিসের সাজেশন? এই যুদ্ধ বিধ্বস্ত দেশটিকে গড়ে তোলবার জন্য, সমৃদ্ধির পথে এগিয়ে নেবার জন্য এই শহীদের রক্তদান বা তাদের আত্মদানকে অনুপ্রেরণা হিসেবে নিয়ে তারা সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। এটিই হচ্ছে এই কবিতার বা এই ছবির মূল থিম বা মূল বিষয়বস্তু। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অনুধাবন প্রশ্নগুলো দেখলে অবশ্যই ভালোভাবে বাসায় এই প্রশ্নগুলো অনুশীলন করবার চেষ্টা করবে। ছাত্রছাত্রী বন্ধুরা, আমরা ক্লাসের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এই ছবি কবিতার প্রথম অংশ এবং আজকের এই দ্বিতীয় অংশ থেকে সম্পূর্ণ কবিতাটি তোমাদের সামনে উপস্থাপন করবার চেষ্টা করলাম। আশা করছি তোমরা সকলেই এই ছবি কবিতার বিষয়বস্তু কিংবা এর সৃজনশীল প্রশ্ন সংক্রান্ত, জ্ঞানমূলক কিংবা অনুধাবন প্রশ্ন সংক্রান্ত যে ধারণা সেটি তোমাদের স্পষ্ট হয়েছে। সেই সাথে সাথে যদি আমরা এই ছবি কবিতার যে চেতনা কবি তোমাদের সামনে শেয়ার করতে চাচ্ছেন, যে বিষয়টি এখানে উনি ফুটিয়ে তুলেছেন, সেটিও তোমাদের যে পরবর্তী জীবন, তোমাদের যে শিক্ষা জীবন বা কর্মজীবন, সেই কবিতার যে চেতনা সেটি তোমাদেরকে অনুপ্রাণিত করবে এবং এই চেতনা তোমাদের মধ্যে ধারণ করবে, সেটি আমার প্রত্যাশা থাকবে। এই কবিতার কোনো বিষয় যদি তোমাদের এখনো বুঝতে অসুবিধা থাকে বা কোনো বিষয় সম্পর্কে যদি কোনো সন্দেহ থাকে, তাহলে অবশ্যই আমাদের সাথে তোমরা যোগাযোগ করবে। সেই পর্যন্ত সকলেই সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। দেখা হবে পরবর্তী কোনো এক ক্লাসে। আল্লাহ হাফেজ।